খেলাধুলার জগৎটা এমন যে আপনার মাঝে মাঝে মনে হবে যে এখানে অদৃশ্য কেউ একজন একটা রসিকতা করতেছে। নানা রকম ঘটনা ঘটে, আপনি দেখবেন একটু মনে করতে পারলে অনেক ঘটনা দেখবেন যে মনে হচ্ছে রসিকতার মতো। সেরকম একটা রসিকতা আমাদের এই টেস্ট যেদিন শুরু হলো জিম্বাবুয়ের বিপক্ষে, সেই দিনটা আমি দেখলাম। একদিকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যথারীতি জিম্বাবুয়ের এই পিটি অর্ডিনারি বোলিং এর এগেনস্টে মুখ থুবড়ে পড়লো, এবং যথারীতি আমাদের যে টপ অর্ডার, সেই টপ অর্ডার তাসের ঘরের মতো হয়ে গেল। অন্যদিকে আমরা যাদেরকে মনে করতেছি যে টেস্টে দরকার নাই, তাদের সবার চেয়ে আগায় আছে যে আমাদের এনামুল হক বিজয়, সে তার ক্যারিয়ারের 50তম সেঞ্চুরি তুলে নিল ওই দিনেই। মানে আপনি আয়রনিটা দেখেন, আমরা বিজয়কে জাতীয় দলে নিচ্ছি না, টেস্টে খেলাচ্ছি না, যে কিনা গত 5-6 বছর ধরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার, তারে আমরা নিচ্ছি না। আবার আমার জাতীয় দল ওই একই দিনে মুখ থুবড়ে পড়তেছে এবং সেটা নিয়মিতই পড়তেছে। সেই দিনে বিজয় তার 50তম সেঞ্চুরিটা পেল। এই যে আয়রনি, এটা আমাদেরকে অনেক কিছু বলে, এটা শুধু রসিকতার কথা বলে না, এইটা বিজয়ের প্রতি অবিচারের কথা বলে, আরো অনেক কিছু বলে। সেই সঙ্গে একটা জিনিস বলে যে আমাদের নির্বাচকরা, আমাদের ক্রিকেট বোর্ড যে মারাত্মক জেদ, যে মারাত্মক ইগো এবং গ্রিডিনেস দেখাচ্ছেন, এটার ফলাফল ভুগতেছে আমাদের ক্রিকেট। গত কন্টেন্টে আমি যে কথাটা বলছি যে আমাদের ক্রিকেট একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসছে, একদম আমার কখনো কখনো মনে হচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে ঢুকেই গেছে, ধ্বংসের দুয়ারে ঢুকে গেছে আর কি। সেই জায়গাটায় যাওয়ার একটা প্রধান কারণ আমাদের এই বোর্ড এবং সিলেকশন প্যানেলের এই যে জেদ, এই যে ইগো, সেই ইগোটা কিভাবে ফাংশন করতেছে সেই জিনিসটা আজকে একটু বলবো। যে এই ব্যাপারটা শুধু বিজয়ের ক্ষেত্রে না, আমরা যুগে যুগে দেখতেছি, গত 20-25 বছর ধরে দেখতেছি আমাদের নির্বাচকরা তাদের চেয়ারটাকে অনেক বেশি ইগোর একটা জায়গা হিসেবে দেখেন। সেই জিনিসটা আজকে একটু কথা বলি। আমি শুরুতে একটু সালাউদ্দিন ভাইয়ের কথা বলি। সালাউদ্দিন ভাই প্রথম দিনের খেলা শেষে প্রেসে আসছিলেন, প্রেসে এসে সালাউদ্দিন ভাই কি বলতে চান সেই জিনিসটা আমি না বোঝার চেষ্টা করতেছিলাম। মানে খেলা দেখি নাই, খেলা খুব ভালোভাবে দেখি নাই। প্রথমেই যখন ওই ব্যাটিং অর্ডার ধসে পড়ছে, আমার তারপর থেকে খেলা দেখার রুচি নষ্ট হয়ে গেছে। একই তো মানে জানি যে খেলায় কি হবে। তারপরে জিম্বাবুয়ের যেটা বললাম প্রিটি অর্ডিনারি বোলিং, বরং জিম্বাবুয়ের ব্যাটিংটা আমার কাছে বেটার মনে হয়েছে। বাংলাদেশ ভালো বল করেও জিম্বাবুয়ে বেটার ব্যাট করে একটু আগায় গেছে। প্রিটি অর্ডিনারি বোলিং, একদম যে বোলিং, এই বোলিং এ কোনোভাবে ধসে পড়ার কোনো সুযোগ নাই। সেই ধসে পড়াটা দেখার পর আমার মনে হলো যে প্রেসে কে আসে এবং তার কথাটা শোনা জরুরি। যখন দেখলাম সালাউদ্দিন ভাই আসছে, এই টিমের একটা বড় অংশ ক্রিকেটার সালাউদ্দিন ভাইয়ের হাতে উঠে আসছে, ফলে সালাউদ্দিন ভাই এদের কিভাবে ডিফেন্ড করে সেটা একটু আমার দেখার ইচ্ছা ছিল। তো সালাউদ্দিন ভাই প্রেস কনফারেন্সে কি বলছে সেটা আমি কয়েকবার করে পড়ে শুনে দেখে বুঝতে পারিনি। আমার ধারণা বাংলাদেশে কেউই বুঝতে পারে নাই। যারা প্রেস কনফারেন্সে ছিলেন তারাও আমার কাছে মনে হয়েছে, তাদের রিপোর্ট পড়ে মনে হয়েছে যে তারাও খুব কনফিউজড, যে লোকটা কি বললো কি বললো না, মানে যা বলতেছে সেটা কি বিশ্বাস থেকে বলতেছে, মানে একবার সে যা বলতেছে পরের বার তার বিরোধিতা করতেছে, আবার মাঝে মাঝে বলতেছে যে এগুলো সব বলাও যায় না। বুঝতে পারতেছে যে সালাউদ্দিন ভাই ওখানে যাওয়ার পরে সে যা যা আশা করে তা তা করতেছে না। সোজা কথায় সে যে দল চায় সেটা পায় নাই। মানে সে দলের ব্যাপারে, যেমন মুশফিকের ব্যাপারে প্রশ্ন করা হলে সে বলছে যে আমি তো শুধু দলের সহকারী কোচ, সিনিয়র সহকারী কোচ, সব প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। সোজা ব্যাপার, তার মানে সে মুশফিকের দলে রাখাটা জাস্টিফাই করতে পারে নাই। এরকম আমার ধারণা এই দলটা নিয়েই সে সন্তুষ্ট না। এখন কথা হচ্ছে এই দলটা নিয়ে সন্তুষ্ট কে? এই দলটা নিয়ে কি কেউ সন্তুষ্ট? মানে আমি যদি একদম টু দ্য পয়েন্ট বলি, তাহলে লিপু ভাই আর ফারুক ভাই ছাড়া কি এই দল নিয়ে কেউ সন্তুষ্ট? আমার মনে হয় না। আমার মনে হয় কেউই সন্তুষ্ট না। অন্তত আমাদের এই দলটা গত 2-3 বছর ধরে টেস্ট ক্রিকেটে যা করতেছে, অন্যান্য ফরম্যাট নিয়ে এখন কথা না বলে শুধু টেস্ট নিয়ে বলে, টেস্ট ক্রিকেটে যা করতেছে তাতে এই দলের টপ অর্ডারের কোনোভাবেই আর একটা ম্যাচ খেলতে নামার কথা না। এই সিলেটে এই ম্যাচে কোনোভাবেই এই জয়, জাকির এবং সাদমান, এই তিনজনের কোনো দুইজনের মাঠে নামার কথা না। ইভেন আমি বলি যে মুশফিক, শান্ত, তারাও জাস্টিফাইড না। আমি এই 5 জনকে, মানে ওদের দুজনের জায়গায় আমি 3 জন বলতেছি, 2 ওপেনার, ওদের 3 জনে আমি খুবই মানে একই স্ট্যান্ডার্ডে দেখতেছি। ফলে এ ভালো ও খারাপ এটা বলতে রাজি না আমি। সাদমান, জাকির আর জয়, এই 3 জন, এবং শান্ত, মুশফিক, এদের আমি এই দলে কোনো জায়গা দেখি না। যেটা আমি সালাউদ্দিন ভাইয়ের একটা কথা শুনে খুব বিস্মিত হয়েছে, সালাউদ্দিন ভাই বলতেছে তার রিসোর্স কম। আচ্ছা, রিসোর্স কম সেটা আমরাও জানি। বাংলাদেশের রিসোর্স আর কবে ভালো ছিল? বাংলাদেশের রিসোর্সকে আপনি অস্ট্রেলিয়ার মতো, ইংল্যান্ডের মতো বা ইন্ডিয়ার মতো আশা করেন নাকি? এটা তো হয় নাই, আপনারা তৈরি করতে পারেন নাই। সালাউদ্দিন ভাইরে বলতেছি না, আমাদের বোর্ড তৈরি করতে পারে নাই।
এখন সেটা মেনে নিয়েই খেলতে হবে। এই যে সামনে জিম্বাবুয়ের খেলা বলে কোনো একদিন সকালে উঠে আপনি কাউরে ফোন দিয়ে বললেন, ফায়ার ব্রিগেডে ফোন দিয়ে বললেন যে ভাই আমাদের রিসোর্স কম, আপনারা একটু পাইপ লাগায় একটা পাইপ লাইন তৈরি করে দেন। এই পাইপ লাইন তো ফায়ার ব্রিগেড তৈরি করতে পারবে না, এটা তো বোর্ডকে তৈরি করতে হবে। তৈরি করা হয় নাই। সেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আজ পর্যন্ত পাইপলাইন তৈরির জন্য আমরা কোনো কাজ করি না। ফলে রিসোর্স কম, এই যুক্তি খেলা চলা অবস্থায় দিয়ে কোনো লাভ নাই। এবং এই যুক্তিটা এই কারণে হাস্যকর, যেটুকু রিসোর্স আছে সেটুকুকে আমরা কাজে লাগাচ্ছি না। আমি যেটা বারবার বলি, ওই দিনও বলছি, আজকেও বলতেছি, এটা কোনোভাবেই আমাদের বেস্ট 11 না, কোনোভাবেই আমাদের বেস্ট অ্যাভেলেবেল টেস্ট টিম এটা না। আপনি টপ অর্ডারে যাদেরকে খেলাচ্ছেন, যাদেরকে মাঠে নামাচ্ছেন, তার থেকে ফার বেটার পারফর্মার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতেছে। বিজয় পারফর্ম করতেছে, তারপর অমিত ছেলেটা পারফর্ম করতেছে, নাইম পারফর্ম করতেছে, অনেকে পারফর্ম করতেছে। এখন দুইটা উপায়ে আপনি পুরো ব্যাপারটা ভাবতে পারতেন। একটা হচ্ছে ট্র্যাডিশনালি, যে আপনি প্রথমত আপনাকে মেনে নিতে হবে। এ ব্যাপারে আপনি যদি তর্ক করার চেষ্টা করেন তাহলে আমি বলবো যে আপনিও বোধহয় লিপুবের মতো গ্রেডিনেস দেখাচ্ছেন, আপনিও ইগোটা দেখাচ্ছেন। প্রথমত আপনাকে মেনে নিতে হবে আপনি যাদের টিমে নিচ্ছেন টপ 5-এ খেলার জন্য, এর ভিতরে 4-5 জনই চলে না। মানে এই মুহূর্তে গত 2 বছর ধরে তারা যা করতেছে, এরপরে তারা যদি কেউ এক একজন ডন ব্র্যাডম্যানও হয় নামের দিক থেকে, আমি তাদের মাঠে নামতে দেবো না। এই জায়গাটায় আগে নিশ্চিত হইতে হবে, আগে নিজেদের কাছে স্বচ্ছ হইতে হবে যে আমি এদের নামতে দিব না। তাহলে বিকল্প হিসেবে কারে নামাবো? আমার কথা হচ্ছে বিকল্প কেউ না থাকলে দেবব্রতরে ডাকেন, ডাকে বলেন যে বাবা তুমি তো ইচ্ছে খারাপ করবা না, তুমি মাঠে নামো তো দেখি। কি হবে, 191 করছে এরা, তুমি বড় জোর তুমি ওপেন করলে বড় জোর শুধু 91 রানে, না আমি ওপেন করলে শুধু 91 হবে না, হয়তো 21-22 রানে অল আউট হয়ে যাবে টিম। তাতে কি হবে, কেউ মারবে বড় জোরে। আমার মতো যারা কন্টেন্ট বানায় তারা কিছু চিল্লাপাল্লা করবে, এগুলাতে তো কিছু যায় আসে না। আপনারা সেটাও করতে পারতেন। মানে সবচেয়ে খারাপ কাজ যেটা হতে পারতো, যে যারা ক্রিকেট খেলতে পারে না, আপনি 2-4টা ফুটবলার হকি খেলোয়াড় নামায় দিলেও এই একই রেজাল্ট আসতো। এগুলো কথাবার্তা আমি জানি যে এগুলো রসিকতা, প্রচন্ড রাগ থেকে বলতেছে, কিন্তু রিয়েলি কি করাচ্ছিল, রিয়েলি যেটা করাচ্ছিল এটা এই ম্যানেজমেন্ট খুব ভালো করে জানে। মানে নির্বাচক এবং বোর্ড মিলায় বলতেছে, এরা খুব ভালো করে জানে। এই নামগুলো তো গত 6 মাস ধরে আমরা চিৎকার করতেছি, আর বিজয়ের নাম তো চিৎকার করার কিছু নাই। বিজয় গত 5 বছর ধরে কনসিস্টেন্টলি ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে বেশি রান করতেছে, ইনফ্যাক্ট সব ফরম্যাটে সে সবচেয়ে বেশি রান করতেছে। এর ভিতরে টি-20-তে তার পারফরমেন্স নিয়ে যেহেতু আমাদের কোশ্চেন আছে, আমরা টি-20-তে তাকে চাচ্ছি না। ওয়ানডেতে সে মাঝে মাঝে সুযোগ পায়, যদিও সেটা ভালোভাবে সুযোগ পাইছে বলে আমি মনে করি না, ধারাবাহিকভাবে যে সুযোগ পাওয়া উচিত সেটা সে পায় নাই। তারপরেও আমি আপনাদের কথা মেনে নিচ্ছি, আপনাদের ওই যে ইগো দেখানো, রাগ দেখানো কথাবার্তা আমি মেনে নিচ্ছি যে বিজয় ওয়ানডেতে সুযোগ পাইছে। আচ্ছা বাবা, টেস্টে তো সে ওই অর্থে সুযোগ পায় নাই। মানে গত 5-6 বছর ধরে যে ফরম্যাটে সে সবচেয়ে বেশি ধারাবাহিক, সেই ফরম্যাটে কিন্তু সে সুযোগ পায় নাই। সে টেস্টে অবশ্যই তার ওপেন করা উচিত ছিল। এটা হচ্ছে একটা ভেরি অর্থোডক্স চিন্তা। আমি আপনাদের একটা আনঅর্থোডক্স পথও দেখাইতে পারি, যদিও পথ দেখায় কোনো লাভ নেই। এইটা ফেসবুকে সম্ভবত কে লিখলো, আমাদের ডাক্তার সাদিদ লিখলো বা যে কেউ লিখলো, আমার জিনিসটা দেখে খুব ভালো লাগছে। যে আপনাদের যদি মনে হয় যে না আমরা বিজয় অমিত এই লাইনে হাঁটবো না, আমরা তাহলে অন্যরকম ভাববো, সেরকম রিসোর্সও কিন্তু আমাদের আছে। সেই জায়গাটায় আমরা কিন্তু অনায়াসে নাইম শেখ, তানজিদ তামিমকেও ট্রাই করতে পারতাম, অ্যাজ তারা খুব ভালো ফর্মে আছে, তারা শর্টার ফরম্যাটে ভালো ফর্মে আছে। তাহলে কেন তাদের আমি টেস্ট খেলানোর কথা বলতেছি? সাদিদ কেন এই সুপারিশ করলো? ওখানে সে দারুণ একটা ব্যাখ্যা দিছে যে বাংলাদেশের ক্রিকেটাররা কোনো কালে তাদের ডিফেন্সিভ পাওয়ার দিয়ে টেস্টে রান করে নাই। ডিফেন্স বলে যে একটা ব্যাপার আছে, ডিফেন্সের শক্তিটা যে একটা ব্যাপার, এই ব্যাপারটা বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেভাবে প্রুভ করতে পারে নাই। আমাদের যত সফল ব্যাটসম্যান দেখছেন, সেই সুমন ভাই থেকে শুরু করে আশরাফুল, মুমিনুল, মুশফিক, তামিম, সবাই মূলত শটের ওপর রান করে। তাদের ডিফেন্সিভ টেকনিক কারোর ভালো না, ইনক্লুডিং মুমিনুলেরও ডিফেন্সিভ টেকনিক ভালো না। তাহলে এরা রান পাইছে কিভাবে? শর্ট করে রান পাইছে। এখন যারা আমাদের টপ অর্ডারে খেলতেছে, এদের না আছে ডিফেন্স করার ক্ষমতা, না আছে শর্ট করার ক্ষমতা, ফলে এরা রানও পাচ্ছে না, উইকেটেও থাকতে পারতেছে না। দেখেন, আমি যে বলবো যে এদের ডিফেন্সিভ টেকনিক ভালো, কিন্তু শর্ট করতে পারে না। এরা কয় বল খেললো? সর্বোচ্চ দেখলাম শখানেক বল খেলছে ফার্স্ট ইনিংসে মুমিনুল। মানে আপনি উইকেটে পড়ে থাকার ক্ষমতাও নাই। আর উইকেটে পড়ে থাকা আজকাল আর টেস্ট খেলার না, সেটা তো আপনারা জানেন যে 90 দশক থেকে এটা বদলে গেছে, উইকেটে পড়ে থাকা কোনো খেলাই না। সেক্ষেত্রে যেটা করা যেতে পারতো, যে ঝুঁকি নিয়ে, ঝুঁকি বলে তো আর কিছু নাই, মানে আপনি সাদমান আর জয়রে নামানোর পরে যদি অন্য যে কাউরে নামাইতে ঝুঁকি পাবেন, তাহলে তো আমি বুঝবো যে আপনি বুঝতেছেন না ব্যাপারটা। আপনি সোজাসুজি তানজিদ তামিম আর নাইমকে ওপেন করা দিতে পারতেন। যদি বিজয়কে নিয়ে আপনাদের খুব বেশি ইগোর সমস্যা থাকে,
বা এমনও হইতে পারে যে আমরা তো সবকিছু বাইরে থেকে বললি, আপনাদের ভেতরের সিনারিও আসলেও তো সব বুঝি না। এমন হইতে পারে যে ভেতরে কোনো একটা ঘটনা আছে, কোনো একটা ইকুয়েশন আছে, যে কারণে আপনারা বিজয়রে এত কিছুর পরেও নিতে চান না। আমি এই ব্যাপারগুলো কথা বলার সময় মাথায় রাখতে চাই, কেন যে অনেক সময় ইনার সিনারিও যত বাইরে থেকে বুদ্ধিমান হই না কেন বোঝা যায় না, বাইরে থেকে বোঝা যায় না। মাঠে দেখা যায় যে কোনো একজন ভালো বোলার, তাকে ক্যাপ্টেন বল দিচ্ছে না, আমরা বাইরে থেকে ভাবি যে এটা বোধহয় রেশারেশির ব্যাপার, আসলে হয়তো শিশিরের কারণে ওই স্পিনার বল গ্রিপ করতে পারতেছে না। এরকম কিছু ইনার সিনারিও থাকে। ফলে আমি ধরে নিচ্ছি যে সেরকম কোনো ইনার সিনারিওর কারণে আপনারা বিজয়কে নিচ্ছেনই না। আর এত কিছুর পরে না নেওয়ার একটাই কারণ থাকতে পারে, যে ইনার সিনারিও কোনো একটা ঘটনা আছে, কোনো একটা কিছু আছে, যাতে আপনারা মনে করতেছেন বিজয়ের টিমে নেওয়া রান করলেও ক্ষতিকর। ওকে, আমি এটা মেনে নিলাম। সেক্ষেত্রে আপনারা ওই পলিসিতে যান। আমাদের তামিম ইকবাল যেভাবে রান করছে, তানজিদ তামিম বা নাইম ওরা তো সেভাবেই রান করতেছে সব ফরম্যাটেই, তাহলে ওদেরকে দায়িত্বটা দেন। ওরা গিয়ে দ্রুত রান তুলুক, দ্রুত তুলুক বা আস্তে তুলুক, ওরা ওদের মতো করে রান তুলুক, মানে শর্ট করুক। দেখেন, টেস্টে যেটা লাগে, অনেকের ধারণা যে টেস্টে মারা লাগে না, মানে যাদের ডিফেন্সিভ টেকনিক ভালো, আপনাদের ধারণা যে তারা বোধহয় শুয়ে বসে রান করে। রাহুল দ্রাবিড়ও যখন রান করতো তখন কিন্তু সে শর্ট করেই করতো, মানে 4-6 মারতে হতো রে ভাই, 4-6 মারতে হতো। আপনি লিমিটেড ওভার ক্রিকেটে ভালো করতে গেলে আপনাকে ওই অফেন্সিভ টেকনিকটা বেশি থাকতে হয়, মানে বেশি অ্যাটাকিং খেলতে হয়, যত ওভার ছোট হয় তত বেশি অ্যাটাকিং খেলতে হয়। আবার আপনার যখন টেস্টে আসেন তখন অ্যাকচুয়ালি আপনার দুই ধরনের টেকনিকে ভালো থাকতে হয়। আপনার যে বলটা মারার, ওই বলটা কিন্তু খুব পারফেক্টলি মারা লাগে। আমি দুঃখের সঙ্গে বলতেছি, খুবই দুঃখের সঙ্গে বলতেছি, আমি কিন্তু কোনো ক্রিকেটারকে এরকম হিউমিলেট করতে চাই না। আমার বুকের ভিতর পুড়ে যাচ্ছে যে এরকম ভাবে বলতেছে, ওই ছেলেগুলো যদি শোনে, আমি আশা করি তারা কেউ শুনবে না, ওদের কতটা কষ্ট লাগবে। এই কষ্টটা দিতে চায় না, কিন্তু না দেওয়ার উপায় নাই। 2টা বছর ধরে কতগুলো ইনিংস বাংলাদেশ এই 2 বছরে 200 রানও ছুঁইতে পারে না। এর মধ্যে যে কয়বার আমরা 200 ছুঁইছি, সেই কয়বার ওই মিরাজ, লিটন, জাকের আলী, অনেক ওই শেষের দিকে বা 2-1টা ইনিংসে মুশফিক, এরা গিয়ে আমাদের রানটা বড় করছে। আরে ভাই, বারবার বলতেছি যে টেস্টের রান আসতে হবে টপ অর্ডার থেকে, মিডল অর্ডার থেকে। সেখানে টপ অর্ডার, মিডল অর্ডার আমাদের রানই করতে পারে না। তাহলে এদের দিকে তাকায় থাকে আপনার লাভ কি? একমাত্র কারণ ওই যেটা বললাম, এই যে বিভিন্ন পথ দেখাচ্ছি, যে আপনি যদি ট্র্যাডিশনাল ওয়েতে যাইতেন তাহলে অবশ্যই বিজয়, অমিত তাদের খেলা উচিত ছিল এখানে, অবশ্যই, এ ব্যাপারে কোনো দ্বিধার সুযোগ নাই। আবার ওই যেটা বললাম যে একটা আনঅর্থোডক্স ওয়েতে ভাবতে পারতেন যে বাংলাদেশ যেহেতু হিস্টোরিক্যালি এই ধরনের খেলোয়াড়ই টেস্টে খেলায় সাফল্য পাইছে, তাহলে আমরা তানজিদ তামিম, নাইম শেখ এদেরকে দিয়ে ওপেন করায় দেখতে পারি। যাই হোক, এই সেট আপ না, এই সেট আপ আপনার সেরা সেট আপ না। এখন কথা হচ্ছে যে এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কাদের টার্গেট করে বলতেছি? দৃশ্যত তো ফারুক ভাই এবং লিপু ভাইকে। ফারুক ভাই আর লিপু ভাই কে? বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে বড় 2 ক্রিকেট বোদ্ধা। মানে এই কথাটা কিন্তু বিন্দু মাত্র কোনো শ্লেষ দিয়ে বলতেছি না। আপনার যদি কোনো সন্দেহ থাকে এ ব্যাপারে, তাহলে আমি বুঝবো যে আপনার ক্রিকেট হিস্ট্রি নিয়ে, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি নিয়ে ধারণা খুবই দুর্বল। আপনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সেরা 2 ক্যাপ্টেনকে নিয়ে কথা বলতেছেন, মানে গাজী আশরাফ হোসেন লিপু এবং ফারুক আহমেদ। এরা টেস্ট পূর্ববর্তী যুগের তো বটেই, বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা 2 ক্যাপ্টেন। এবং এদের ক্রিকেট ব্রেন নিয়ে আমাদের ক্রিকেট জগতে, আমাদের যে ঘরোয়া ক্রিকেট জগৎ, এখানে অনেক গল্প আছে এদের ক্রিকেট ব্রেন নিয়ে। সেই 2জন লোককে কেন দেবব্রতর মতো মূর্খর এই জাতীয় কথা বলা লাগবে? ফেসবুকে আমরা যারা লিখতেছি, আমি তো মূর্খ, সে ব্যাপারে তো সন্দেহই নাই। বাকি যারা বলতেছেন বা মিডিয়াতে যারা লিখতেছেন, তারা কেউ কি ক্রিকেট জ্ঞানের দৌড়ে এই 2টো লোকের কাছে পৌঁছাইতে পারবো? আমরা পারবো না। তাহলে কেন এই লোকগুলো এই সরল সোজা ব্যাপারটা বুঝতে চাচ্ছেন না? কারণ একটাই, কারণ হচ্ছে ইগো। বাংলাদেশে এই যে ইগোর ব্যাপারটা, এই ইগোটা এমন গেম প্লে করে, এমন গেম প্লে করে, এটা অ্যাকচুয়ালি পৃথিবীর সব জায়গায় করে, কিন্তু বাংলাদেশে এটা খুব মারাত্মক। বিশেষত আমি দেখছি যখন যে সিলেকশন কমিটির যে চেয়ারম্যানের চেয়ারটা বসেন, কেন যেন তার সারা জীবন আড়াল করে রাখা ইগোটা মারাত্মক হয়ে ওঠে। এই ইগোর কাছে শাহরিয়ার নাফিস, তুষার ইমরান, রাজ্জাক, নাইম ইসলাম অবশ্য একটু টিম পলিটিক্সের শিকার, বাকিরা সবাই নির্বাচকদের ইগোর কাছে হারছে। এরা সবাই তাদের ক্যারিয়ারের সেরা সময়টা কেউ জাতীয় দলে ডাক পায়নি, স্পেশালি টেস্ট দলে। এই যে কয়জনের নাম বললাম, এরা সবাই, মানে শাহরিয়ার নাফিস তো অন্তত 3 বছর, তুষার ইমরান অন্তত 6-7 বছর, রাজ্জাক 5-6 বছর, নাইম ইসলাম 7-8 বছর বা তারও বেশি সময়, এনাম জুনিয়র, এরা সবাই সেরা সেরা ফর্মে থাকা অবস্থায় কেউ টেস্ট দলে ডাক পায় নাই। একটাই মাত্র কারণ, ইগো।
একটাই মাত্র কারণ ইগো। হ্যাঁ, আমাদের এই খেলোয়াড়রা একটু সিনিয়র হলে এর মাঝে ওই যে আমাদের জাহিদ হোসেন প্রিন্স যে একটা সুন্দর ক্রিকেট পেজ চালায়, ও এই বিষয়টা আলোচনায় তুলছে যে আমাদের ক্রিকেটাররা একটু সিনিয়র হয়ে গেলে ফর্মে ফিরলেও কেন জাতীয় দলে ডাক পায় না। এটা নিয়ে আমরা একটা কন্টেন্ট করবো, এটার পেছনে আরো কিছু সায়েন্স আছে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে ইগো। মূল ব্যাপারটা হচ্ছে আমাদের সিলেকশন কমিটির যে লোকেরা যখন থাকেন তারা ওটা নিতে পারেন না। রিকল করা ব্যাপারটাকে তারা মনে করেন এক ধরনের পরাজয়। একটা খেলোয়াড় খারাপ করছে, আমি তার বাদ দিছি, ও কেন আবার ভালো করবে, ওকে কেন আমার রিকল করতে হবে? মানে ব্যাপারটা এইরকম যে আপনি আমার চাকরি থেকে বের করে দিলেন, আবার দুদিন পর আপনার ম্যানেজমেন্ট মনে করলো যে না, দেবব্রত ঠিকঠাক হয়ে গেছে, দেবব্রতের আবার নেওয়ার দরকার। এখন আমার ইমিডিয়েট বস হচ্ছে ফারুক ভাই, লিপু ভাইয়েরা, তারা ভাবতেছে যে মা ও তো খারাপ ছিল বলে ওরা বের করে দিছে, কেন ওরা আবার নিব? এই জিনিসটা বুঝতেছে না যে পরিস্থিতি বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়, সেকেন্ডে সেকেন্ডে বদলায়, সেখানে বছরে তো বদলাবেই। সেই যারে বের করে দিয়েছিলাম খারাপ বলে, সে আবার ভালো হয়ে গেছে, আবার পারফর্ম করতেছে। আমাকে তো নির্মোহ দৃষ্টিতে দেখতে হবে যে কে বেস্ট পারফর্মার, তাকে দলে নিতে হবে। এই ইগোরে প্লে করতে দেওয়া যাবে না। আমি জানি না যে আমার এই কথাগুলো কোথাও পৌঁছায় কিনা, আদৌ আমার এই কন্টেন্টগুলো আমাকে খুব ভালোবেসে কিছু লোক দেখেন, মানে আমি খুব অবাক হয়ে যাই যে কিছু লোকও যে দেখেন, এটা নিয়ে আমি সবসময় খুব বিস্মিত থাকি, কিন্তু এটা আদৌ নীতি নির্ধারকদের কারো কাছে পৌঁছায় কিনা আমি জানি না, আমার মনে হয় না পৌঁছায়। তবে যদি পৌঁছায় আমি আবারও হাত জোড় করে, আমি তো প্রচুর হাত জোড় করে রিকোয়েস্ট করি, আবারও হাত জোড় করে অনুরোধ করবো, আপনারা দয়া করে ইগো চশমাটা খুলে ফেলেন। খুলে ফেলে আপনারা একটু নির্মোহভাবে ভাবেন যে আপনারা এই যে বাচ্চাগুলোর উপরে বাজি ধরে যাচ্ছেন, এটা ভালো যে একটা সেট আপের উপরে আপনি লম্বা সময় বাজি ধরছেন। এনাফ ইজ এনাফ, যথেষ্ট সময় বাজি ধরা হয়ে গেছে। এই যে কয়েকজনের নাম বললাম, আরেকবার নাম বলে ওদের ছোট করতে চাচ্ছি না, বারবার নাম বলা, ওদেরও এই সময় কেটে যাবে, ওরা আবার নিশ্চয়ই রিফাইন্ড হয়ে জাতীয় দলে আসবে, এসে ওরা এই দেবব্রত মুখের উপরে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করে দেবে। এই তো জয় নট আউট আছে গতকালকে পর্যন্ত, এবং শুরুতেই আউট হয়ে যাচ্ছিল, তারপরেও নট আউট তো আছে, কে জানে হয়তো আজকে সেঞ্চুরি করে দেবে। ওদের সেই যোগ্যতা হোক, সেই জায়গাটায় যাক, সেটা তো কায় অনুবাদকে প্রার্থনা করি, কিন্তু এই মুহূর্তে না। আজকে যদি জয় সেঞ্চুরি করে, সঙ্গে নেমে আবার ওই মুশফিকও একটা ডাবল সেঞ্চুরি করে, তারপরেও আমাকে এটা বলতে বাধ্য হইতে হবে যে এরা গত 2 বছরে যেই ক্রিকেট উপহার দিচ্ছে জাতিকে, তাতে এরা আর একটা ম্যাচও ডিজার্ভ করে না, একটা ম্যাচও না, নট এ সিঙ্গেল ম্যাচ, নট এ সিঙ্গেল ম্যাচ। সুতরাং আমি বলবো আপনারা যদি ইগো ঝেড়ে ফেলতে পারেন, তাহলে এই সিলেট টেস্টের একাদশ, সিলেট টেস্টের দলটাকে আপনারা চিটাং নিয়ে যায় না। যদি এই দলকে অপরিবর্তিত অবস্থায় আপনারা চিটাং নিয়ে যান, তাহলে আমি ব্যক্তিগতভাবে দুটো জিনিস বুঝবো। এক হচ্ছে ক্রিকেট যে খাদের কিনারে দাঁড়ায় গেছে, এই ব্যাপারটা আপনারা বুঝতেছেন না বা পাত্তা দিতে চাচ্ছেন না। 2 নাম্বার হচ্ছে আপনারা মনে করতেছেন যে আপনাদের বোঝাপড়ার চেয়ে ক্রিকেট ধ্বংস হয়ে যাওয়া কম গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আপনারা যে জিনিসটা বুঝতেছেন না, এই না বোঝার ফলে যে ক্রিকেট ধ্বংসের দুয়ারে চলে যাচ্ছে, এটাতে আপনাদের কিছু যায় আসে না। আপনারা মনে করতেছেন আপনাদের সঠিক থাকাটাই জরুরি। আমার মনে হয় না যে এইভাবে বাবাটা জরুরি। আমাদের সবার আসলে একটু রিথিঙ্ক করার দরকার হচ্ছে যে আমি দেখেন ফুটবল আগায় যাচ্ছে, ক্রিকেট পিছায় যাচ্ছে, এইসব সাধারণ সমীকরণে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার দেশের প্রতিটা খেলাকে, এমনকি হাডুডু মানে কাবাডি, বৌচি, এসব খেলায় যদি আমাদের অগ্রগামী হওয়ার সুযোগ থাকে, আগাইতে হবে, সব খেলাতে আমাদের আগাইতে হবে। কিন্তু আমার কোনো একটা খেলা ডুবে যেতে থাকবে আর সেটা আমি চুপ করে বসে দেখব, এটা হয় না, এটা হয় না। পৃথিবীর যে প্রান্তে থাকে, যেখানে থাকে না এখন, আমার দেশ, আমার দেশের একটা খেলা, যে খেলাটা আমি বারবার যেটা বলি যে 20 বছর ধরে আমার খাইতে দিচ্ছে, এই ক্রিকেট খেলাটা, এই দেশের খেলোয়াড়রা, এই দেশের খেলোয়াড়দের পারফরমেন্স 20 বছর ধরে আমার খাইতে দিচ্ছে। আজকে সেই খেলাটা ডুবে যেতে থাকলে আপনাদের চেয়ে আমার বেশি লাগে, কারণ আপনাদের চেয়ে আমার বেশি রুটি রুজি দিচ্ছে এই খেলাটা। এই খেলাটা আমার কাছে পিতৃমাতৃতুল্য একটা জিনিস। সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা এই খেলাটাকে ডুবতে দিব না, দিতে চাই না। সবার জন্য শুভেচ্ছা।